এরপরে আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো, আমরা উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করব। তোমরা রেডি? পিডিএফ পড়লে কি কমপ্লিট হবে? এই প্রশ্নগুলো খুব কমন। এটা পড়লে কি হবে, এটা পড়লে কি চলবে। একজন জিজ্ঞেস করতেছিল মনে হয় যে ভাইয়া এখানে বাংলা ইংলিশ যা করা এটা করলে খর প্রিপারেশন হবে কিনা। দেখো, খ আর ভার্সিটি ক ভিন্ন জিনিস। আর্টসের খ এর কম্পিটিশন বেশি, এটা পড়লে তোমার অনেকখানি কাভার হবে, কিন্তু খর জন্য পর্যাপ্ত প্রিপারেশন হবে না। এক কথায় শেষ হবে না। হবে না এই কারণে, কারণ খর ক্লাসের লেংথ, ক্লাসের ধরন, পড়ানোর ডেপথ, সিলেবাস সব বেশি। সো তুমি এখানে পাচ্ছ, অনেকখানি পাচ্ছ, খর জন্য অনেকখানি প্রিপারেশন হবে, কিন্তু পর্যাপ্ত প্রিপারেশন আসলে বলা মুশকিল, এটা হবে না। তোমার আমি হুদে পাম দিতে পারবো না, এটা আমার স্বভাবের সাথে যায় না। ঠিক আছে, খর জন্য যদি ডেডিকেটেড প্রিপারেশন নিতে হয়, আরো ভাস্ট প্রিপারেশন নিতে হবে, বুঝতেই পারো তোমরা, অনেকখানি হবে হবে আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে বা এর জন্য শুধু কোশ্চেন ব্যাংক পড়লে কি হবে? স্টুপিড কোশ্চেন, ভেরি স্টুপিড কোশ্চেন। তাওহিদ, বকা দিলাম না, শুধু এটুকুই বললাম। আপনি কোন ভার্সিটি থেকে? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ব্যাচ, ফিফথ ব্যাচ, আমার সেশন 9-10। আর হচ্ছে তোমার আমি পড়াশোনা করেছি রাষ্ট্রবিজ্ঞানে, দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, বিজয়নগরে। আমি 38 এবং 41তম বিসিএস এর নন ক্যাডার। তারপর আমি উদ্ভাসে শিক্ষকতা করি 2015 সাল থেকে। আর সব মিলে শিক্ষকতা মোটামুটি 16 বছর। আর কত বলবো, একই কথা শুরুর দিকে মনে হয় বলছিলাম, আর কি কি সব ব্যক্তিগত জিনিস নিয়ে এত আগ্রহ কেন, কই বাড়ি, কি করছি, এটা কেন? তুমি আম খাও না, গাছ গোনার দরকার কি? আপনি তাহলে 40 হবেন, থাপরামু। আমার বয়স 24, এর বেশি আমি মানতে রাজি না। তুই বললো, আমি রাজি না। ওকে। ও হ্যাঁ, ব্যক্তিগত জীবনে বিবাহিত, ঠিক আছে, ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক সন্তানের বাবা। আমার একখানা কন্যা সন্তান রয়েছে, একদম জান্নাতি পুতুল, আলহামদুলিল্লাহ, 3.5 বছরের। ঠিক আছে, আর কিছু? এত অবিশ্বাস করার কিছু নাই, যাহা সত্য তাহা বলেছি। এখন আসো আমরা উচ্চারণ নিয়ে একটু কথা বলি। তোমরা উচ্চারণ একাডেমিকে পড়ছো, তবে আমি সাধারণত একাডেমিক লাইফে যখন ছেলে পেলেরে পড়াইছি, আমি উচ্চারণের প্রশ্নের ধরন ধরাই দিয়ে আমি বলতাম কোনটা উত্তর করবে তারা। যেমন উচ্চারণের নিয়ম পরীক্ষায় আসে, আবার শুদ্ধ উচ্চারণ পরীক্ষায় আসে। বুঝছো, এই শুদ্ধ উচ্চারণ, আমি সবসময় শুদ্ধ উচ্চারণ তাদেরকে অ্যান্সার করতে উৎসাহিত করতাম। অ্যাডমিশনের ক্ষেত্রে কতগুলো প্রশ্ন বা কেমন প্রশ্ন আসছে, যদি বিগত বছরের প্রশ্ন দেখো, অলমোস্ট 99% প্রশ্ন হচ্ছে উচ্চারণের শুদ্ধ উচ্চারণ দিয়ে আসছে। অর্থাৎ বলছে যে এই শব্দটার শুদ্ধ উচ্চারণ কোনটা। ঠিক আছে, উচ্চারণ জানতে চাইছে। রুলস থেকে খুব বেশি প্রশ্ন আসে না, কম আসে, খুব কম শুদ্ধ উচ্চারণ থেকে আসে। এখন আমরা তাহলে রুলস কেন পড়ি? আমরা পড়ি যে শব্দের উচ্চারণ যেটা হইল, কেন হইল এটা বোঝার জন্য আমরা এটা পড়ি, অন্য কোনো উদ্দেশ্যে পড়ি না। বুঝতে পারছো, কেন হয়েছে এটা আমরা বুঝতে চাই, তার জন্য আমরা রুলস পড়ি। তো চলো আমরা একটু কথা বলবো। হ্যাঁ, যেটা নিয়ে আমরা উচ্চারণ নিয়ে আলোচনা করছিলাম, যেসব ধ্বনির উচ্চারণে ঠোঁট বেশি ফাঁকা হয় তাদেরকে বিবৃত উচ্চারণ বলে। এখন সংবৃত আর বিবৃত যদি না বুঝো, এসব কথাবার্তা বইলে লাভ নাই। আমরা সংবৃত আর বিবৃত নিয়ে আলাপ করি। হ্যাঁ, বেসিকটা একটু ধরাইয়া দিই আর কি, বাকিটা তোমারই কাজ, বাস্তবতা তুমি রিয়ালিটি মাইনা নাও। তো এখন আসো, আমরা বলছিলাম উচ্চারণ সাধারণত দুইভাবে করা যায় ধ্বনিগুলোর ক্ষেত্রে, বিশেষ করে অ এবং এ ধ্বনির ক্ষেত্রে। এটার দুই রকমের উচ্চারণ হয়, সহজ কথা। একটা হচ্ছে সংবৃত উচ্চারণ, আর একটা হচ্ছে বিবৃত উচ্চারণ।
সংবৃত উচ্চারণে আমরা বলছি যে দুই ঠোঁটের এই ঠোঁটের মধ্যে তো পরেরটা তো টরে ঠ দিছি কেন, দুই ঠোঁটের কেমনটা লাগে, ঠিকই তো লিখছি, দুই ঠোঁটের দূরত্ব কম থাকে, অথবা ঠোঁট কেমন হয়, ঠোঁট গোলাকার হয়, বোঝানোর জন্য লিখতেছি আর কি, ঠোঁট কিছুটা গোলাকার হয়, ঠোঁট গোলাকার হয়। হ্যাঁ, দুই ঠোঁটের দূরত্ব কম থাকে এবং ঠোঁট কিছুটা গোলাকার হয়। আর বিবৃতর ক্ষেত্রে আমরা বলছি দুই ঠোঁটের দূরত্ব বেশি থাকে বা ঠোঁট কিছুটা চ্যাপ্টা হয়। এটাকে আবার বইতে লিখছে আরেকটা ভাষায় প্রসৃত থাকে, প্রসৃত মানে চ্যাপ্টা থাকে। এখন আমরা যদি একটু শব্দ নিয়ে কথা বলি, মানে সাউন্ড দিয়ে, তাহলে বুঝতে পারবো। যেমন তুমি যখন ও উচ্চারণ করো, তুমি যখন উ উচ্চারণ করো বা ই উচ্চারণ করো, তখন বুঝতে পারবা এটা সংবৃত হচ্ছে। আর তুমি যখন আ উচ্চারণ করো বা তুমি যখন এ উচ্চারণ করো বা এরকম করে এ বলো তখন সাধারণত এটা বিবৃত হয়ে যায়। যেমন আমার দিকে তাকা, আমি বললাম ও, বিশেষ করে উপরে দুইটা রাখি, ই বাদ দিয়েও যদি বুঝাইতে চাই, আমি যখন বলিতে হচ্ছে তো ও অথবা বলি উ, তাহলে দেখো দুই ঠোঁট কাছাকাছি চলে যায়, মানে আসে এবং দূরত্ব কম থাকে, উ ও। আবার এখানে দেখো যখন আমি উচ্চারণ করি আ, দেখো দূরত্ব বাইরে গেছে, আমাদের আপেল। আবার এখানে যখন এসে বলি যেমন জ্ঞান দিও না, জ্ঞান দিও না যখন আমরা বলি, বা একা একা কেন ভালো লাগে না, দেখো একা একা ঠোঁটের দূরত্ব অটো বাইরে গেছে। বাট এখানে যখন এসে বলি গোলাপ, এখানে যখন বলি উঠান, তখন দেখো উ বা ও ঠোঁট দুটা কাছাকাছি চলে আসছে। তো সাধারণত সংবৃত শব্দের অর্থ হচ্ছে ঠোঁট গোলাকার হবে বা দূরত্ব কম থাকবে, আর বিবৃত মানে হচ্ছে ঠোঁটের দূরত্ব বেশি হবে বা চ্যাপ্টা থাকবে। এই বেসিকটা দিয়ে তোমরা এই রুলগুলো পড়বা। এখন যদি বলো ভাইয়া রুল ধরে ধরে আগান, তাহলে আমার খুব খারাপ লাগবে যে তুমি একাডেমিকে আসলে তাহলে কি করছো। ওকে, তো স্বাভাবিক আর হচ্ছে সংবৃত উচ্চারণ দেখাই দিলাম এখানে। এরপরে আমরা নিয়মে বলছি কখন অধ্বনিটা, এটা অনিয়ম, অধ্বনিটা কোন কোন সময় ও হইতে পারে। এই যে অধ্বনিটা আছে না, অধ্বনিটার দুই রকমের উচ্চারণ হয়, কখনো অর মতোই থাকে, আবার কখনো অধ্বনিটা ও এর মতো হয়ে যায়। সো কোন সময় উচ্চারণ করার ক্ষেত্রে তুমি এটাকে ও বলবা, কখন তুমি এটাকে অ বলবা, এটার কথা বলছে। বলছে শব্দের শুরুতে যদি অ থাকে, শব্দের শুরুতে যদি অ থাকে এবং তারপর যদি রস্বইকার দীর্ঘইকার থাকে, তখন কি হয়ে যায়, অ হয়ে যায়। তুমি এখানে আসো, এত পেঁচায়ও না। দেখো আমি অর পরে কি বলছি, রস্বইকার অভিধান, দেখো অভিধান, তো অভিযান। তো যখন অ আসছে তারপরে যদি রস্বইকার আসে, তখন এই অটা কি হয়ে যায়, ও হয়ে যায়, এটা বলছে। ঠিক রস্বইকার থাকলে যেমন হবে, দীর্ঘইকার থাকলেও হবে। পরবর্তীতে বলছে দীর্ঘইকার যদি থাকে তখনও হবে, এটা রস্বইকার থাকলে হয়েছে, সেম একই কথাটা দীর্ঘইকার থাকলেও হবে। যেমন দেখো এখানে নদী, এই যেখানে দীর্ঘইকার ছিল হয়ে গেছে নদী, এখানে করি হয়ে গেছে করি। সো রস্বইকার থাকলেও হয়, দীর্ঘইকার থাকলেও হয়, আলটিমেটলি এটা ওতে রূপান্তরিত হয়ে যায়। বুঝছো কথাটা? এবং ওর পরে যদি রস্য দীর্ঘও থাকে তাহলেও ও হয়ে যায়। এরপরে বলছে ওর পরে যদি জফলা থাকে তখন অ হয়। এই যে বন্যা, দেখো বন্যা আমি বললাম এ হলো ব দন্তন্য, দন্তন্যের সাথে অ আছে, তারপরে জফলা আসছে, তাহলে এখন কি হয়ে গেছে, প্রথম যে বটা ছিল এটা হয়ে গেছে বন্যা। এই যে পথ্য, দেখো প তারপরে তারপরে জফলা, এই জন্য আগের যে পটা আছে এটা হয়ে গেছে পথ্য দেওয়া আছে। অর পরে যদি জফলা থাকে তখন আলটিমেটলি সেটা ওতে রূপান্তর হয়। ঠিক এখানে দেখো অর পরে যদি ক্ষীয় থাকে তখন ও হয়ে যায়। যেমন অক্ষাংশ, অর পরে ক্ষীয় আছে হয়ে গেছে অক্ষাংশ। এই যে ল তার সাথে নিলিন এই যে ক্ষীয় হয়ে গেছে লক্ষণ, এই যে যক্ষ হয়ে গেছে যক্ষ। বুঝছো? আচ্ছা, এরপরে বলছে অর পরে যদি এটা থাকে গগ্গ, গগ্গ মানে হচ্ছে সহজ কথায় বর্গীয় আমরা যখন বিজ্ঞান বলি না, ওরকম অর পরে যদি গগ্গ থাকে তখন যেটা হয় সেটাও কি হয়, ওতে রূপান্তর হয়ে যায়। যেমন এই যে যজ্ঞ হয়ে গেছে যোগ্য। আমরা এখানে নিয়ম একদম ভেঙে ভেঙে দিয়েই রাখছি, তুমি রিডিং করলে এটা ধরে ফেলতে পারবা।
এরপরে বফলার উচ্চারণ, গুরুত্বপূর্ণ জায়গাগুলো টাচ করাই দিচ্ছি। বফলার উচ্চারণ, বফলা মফলা, বফলা মফলা নিয়ে কথা বলবো আমরা। হ্যাঁ, সহজ, একদমই সহজ। বফলা মফলার ক্ষেত্রে, বফলা এবং মফলা দুটার ক্ষেত্রেই আমি 4টা কথা তোমাদেরকে বলি, জাস্ট 4টা কথা একটু মনে রাখবা। যদি 4টা কথা মনে রাখতে পারো, বফলা মফলার উচ্চারণ তোমার জন্য শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই ব অথবা ম ফলার ক্ষেত্রে 4টা কথা মনে রাখবা। 1 নম্বর কথা, বফলা মফলা থাকলে এগুলোর উচ্চারণ হবে। প্রথমত বললাম বফলার বা মফলার উচ্চারণ হবে। দ্বিতীয়ত বললাম কখনো কখনো বফলা বা মফলার উচ্চারণ হবে না, কখনো কখনো হবে, আবার কোনো কোনো সময় হবে না। আচ্ছা, তারপরে বললাম যার সাথে বসছে সে দ্বিত্ব হবে, যার সাথে যুক্ত সে দ্বিত্ব হবে, মানে যার সাথে বসাইছো সেটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, দ্বিত্ব হয়ে যাবে। আচ্ছা, আবার শেষে আইসা বললাম যে নাকের ঝোঁক পড়বে। কার ঝোঁক পড়বে? নাকের ঝোঁক, মানে নাসিক্য হবে আর কি। নাকের ঝোঁক না দিয়ে সোজা কথায় নাসিক্য কয়ে দিই, নাসিক্য হবে। উচ্চারণটা কেমন হবে? নাসিক্য হবে, মানে নাকের ঝোঁক পড়বে। আসো আমি উদাহরণটা ব্যাখ্যা করে দিচ্ছি কেন, কিভাবে তুমি এটাকে কভার করবা। দেখো, ফার্স্ট অফ অল উচ্চারণ হবে, বফলার উচ্চারণ হয়, মফলার উচ্চারণ হয়। কোন সময় আমি তোমাদের দেখাই। আমরা কোনো কোনো ক্ষেত্রে মফলা দিয়ে মফলার উচ্চারণ করি। যেমন আমি যখন বলি আম্মু, প্রথমটা ম, পরেরটা মফলা, তাই আম্মুর ক্ষেত্রে মফলার উচ্চারণ হয়েছে, আমি উচ্চারণ করছি বলেই ম ডাবল ম হয়েছে। ঠিক বফলাও যদি তুমি দাও, বফলার উচ্চারণও হবে। যেমন ধরো আমি বললাম দেখো আমার জন্য এত উদ্বেগ করিও না তো, বা উদ্বোধন ঘোষণা করা হয়েছে, বলি না আমরা, এত উদ্বেগ দেখায়ও না। এটার উচ্চারণ হলো উদ্বেগ, বড় উচ্চারণ হবে। এখানে আম্মু মর উচ্চারণ হয়েছে, তাহলে আমরা প্রথম বলছি উচ্চারণ হবে, দেখাইলাম উচ্চারণ কেমনে হয়েছে দুটোরই। তারপর উচ্চারণ হবে না, থাকবে কিন্তু হবে না। যেমন স্বামী, এই স্বামী কথার মধ্যে বফলা আছে, মাগার উচ্চারণ নাই। আবার কোনো কোনো সময় মফলা থাকে, তার উচ্চারণ নাই। যেমন কত না স্মৃতি আমার, মফলা আছে কিন্তু মর কোনো উচ্চারণ নাই, কোনো পাওয়ারই নাই এখানে। আচ্ছা, যার সাথে যুক্ত সে ডাবল হয়ে যায়, যার সাথে যুক্ত সে ডাবল হয়ে যায়। অর্থাৎ তুমি বফলা যুক্ত করছো, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, বিশ্ব তালব্যস্বর উচ্চারণ ডাবল হয়েছে, বিশ্ব দুইটা হয়ে গেছে। আবার দেখো মফলা যুক্ত করার কারণে সেটা ডাবল হয়ে যাবে। যেমন আত্মীয়, তুমি এখানে তোর সাথে মফলা যুক্ত করছো এবং তো হয়ে গেছে দুইটা, তাহলে আত্মীয় বলার সাথে সাথে তো ডাবল হয়েছে, আত্মীয়, দেখো ডাবল হয়েছে। আর এখানে আইসা নাসিক্য হবে, নাসিক্যটা কেবল মর ক্ষেত্রে হয়, মনে রাখবা, বফলার ক্ষেত্রে হয় না। অর্থাৎ যার সাথে তুমি মফলা যুক্ত করছো সে নাসিক্য হবে। বিশেষ করে যুক্ত ব্যঞ্জনের বেলা এটা বেশি ঘটে। যেমন রাম লক্ষণের ভাই যে লক্ষণ, ক্ষীয়র সাথে মফলা দিলে এটা যুক্ত হয়ে ডাবল হয়ে একটু একটু নাসিক্য টান চলে আসে। বা শ্মশান যখন আমরা লিখি, যে শ্মশান তালব্যস্যের সাথে যুক্ত হয়েছে, উচ্চারণ করার সময় শ্মশান পড়তে হবে, শ্মশান, শ্মশান, একটু নাকের ঝোঁক থাকবে আর কি, বুঝতে পারছো? তাহলে আমি যে বললাম 4টা কথা, এর ভিতরে দেখবো মোটামুটি আমি বফলা মফলা সব ফালাই দিছি। ওকে, কখনো বলছি উচ্চারণ হবে, কখনো হবেই না, কখনো যার সাথে বসবে সে ডাবল হয়ে গেছে, অর্থাৎ তালব্যস্যের সাথে বসে তালব্যস্য ডাবল, তোর সাথে বসে ত ডাবল, এখানে নাসিক্য হয়েছে, অর্থাৎ তালব্যস্যের সাথে বসছে। এই তালব্যস্যের উচ্চারণ পড়বার সময় চন্দ্রবিন্দুর প্রভাব দিয়ে পড়া লাগবে, শ্মশান। যা বললাম এটুকু বুঝছো? এই বাচ্চারা, ওকে। এখন এখানে দেখো শব্দ শুরুতে কোনো ব্যঞ্জনবর্ণের সাথে বফলা যুক্ত হলে উচ্চারণ হয় না। স্বাধিকার, শাপথ পদের মধ্যে বা শেষে বফলা থাকলে দ্বিতীয় উচ্চারণ হয়। বিশ্বাস, উত এরপর উচ্চারণ হলে ওই যে উদ্বেগ, উদ্বাহু, উদ্বেল ওই জায়গা থেকে আসছে। গল্পরে বফলা থাকলে উচ্চারণ থাকে দিক বিদিক। ব ম এর ফলে থাকলে উচ্চারণ বজায় থাকে, যেমন সাব্বাস। যুক্ত ব্যঞ্জনের সাথে বফলা যুক্ত থাকলে সেই বফলা অনুচ্চারিত থাকে, উচ্ছ্বাস। এই যে ছ আর ছ দুইটা যুক্ত ব্যঞ্জন, তারপরে বফলা, তার উচ্চারণ নাই। উজ্জ্বল দুইটা বর্গীয় জ, তার সাথে বফলা, তার উচ্চারণ নাই। ওকে, এবং এখানে মফলার ক্ষেত্রে তো সেম কথা বলছি, কখনো নাসিকা প্রভাব পড়ে, যেমন স্মরণ, স্মৃতি, নাসিকা প্রভাব পড়বে, হ্যাঁ, কিন্তু উচ্চারণ হবে না। এরপরে বলছি শব্দের শেষে মফলা থাকলে
ওকে। শব্দের শেষে মফলা থাকলে তার দ্বিতীয় উচ্চারণ হয়, যেমন পদ্য, আত্মবিস্মরণ। গম, ট, ন, ন, ম এর সাথে যুক্ত হলে সাধারণত অভিজ্ঞতা থাকে, যেমন আছে এমনই থাকে। যুক্ত ব্যঞ্জনের সাথে মফলা যুক্ত হলে সাধারণত উচ্চারণ হয় না, আনুনাসিক হয়, যেমন সূক্ষ্ম, লক্ষ্মী। যুক্ত ব্যঞ্জন ক্ষীয়র মধ্যে তো ক আর স আছে, তাই হম এর সাথে যদি উচ্চারণ হয় তখন দ্বিত্ব হয়, যেমন ব্রাহ্মণ, মহাপ্রাণ। কে জানি জিজ্ঞেস করলো, মাত্রই ব্রহ্মাণ্ড। উচ্চারণ পাইছো, এর সাথে যদি ম যুক্ত হয় তখন উচ্চারণ এটা হয়, বহাল থাকে। আর ইংলিশ দিয়ে তুমি উচ্চারণ লিখতে পারবা, প্রপারলি বোঝানোর জন্য ইংরেজি দিতে পারবা পাঁচখানে। তোমার তো একাডেমিক আসে না, যদি রিটেনে উচ্চারণ লিখতে দেয় আর কি, ইংলিশ দিয়ে লিখতে পারবা, কোনো অসুবিধা নাই। চিহ্ন NHO দিতে পারবা, কোনো সমস্যা নাই। সংস্কৃত ধাঁচের মফলা যুক্ত হলে উচ্চারণ অপরিবর্তিত থাকে, যেমন স্মিত, এখানে মফলা উচ্চারণ করতে হবে, সুস্মিতা, এগুলো করতে হবে। দ্যাটস ইট, ওকে ডান। এনে কিছু গুরুত্বপূর্ণ শব্দ সঠিক উচ্চারণ দিয়ে দিচ্ছি, কোপ দিয়ে পড়ে ফেলাইবা, পারবা না? যদি আমি ক্লাস না করে পরে স্লাইডগুলো দেখিয়ে নিই তাহলে আমি কি বুঝবো? বুঝবো, অনেক বেশি বুঝবা। বুঝতে বুঝতে মানে এমন জায়গায় যাইবা, মহাশূন্য উঠে যাবে, ওখান থেকে আর নামতে পারবা না। এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দের সঠিক উচ্চারণ দিয়ে দিছি, অধ্যক্ষ, অন্যতম, অনুগ্রহ, উদ্যোক্তা, এগুলো একটু নিজের মতো করে দেখবা, পারবা? এই কথা বলো। কে জানি বই নিয়ে বলতেছিলা, দেখো বইয়ের খবর তো আসলে আমি জানি না, এটা জানা আমার কাজও না। তো আমি যতদূর শুনেছি তোমাদের হাতে বই যাবে। তোমরা যারা কয়ের আছো, গত বছর আমরা PDF আকারে দিয়েছিলাম, এবছর আমি যদি ভুল না করে থাকি, আমি যেটা শুনেছি তোমাদেরকে বই আকারে আমরা ওইটাকে আর একটু সুন্দর করে ঘষা মাজা করে তোমাদেরকে অ্যাজ এ বুক এটা দিব। কবে বই দেয়া হবে? বই পাবা, আমি ক্লাস শেষ করে তোমার বাসায় নিয়ে আসতেছি। একটু ওয়েট করো, ক্লাসটা শেষ করতে দাও, আমি ভাইয়া নিয়ে আসতেছি, ঠিক আছে? ভাইয়ের খাওয়াই দিও, না খাওয়াই বিদায় করবা? না খাওয়াই তো বিদায় করবা না, আমি জানি। খিচুড়ি রান্না করতে বলো আন্টিকে, বলো কাউসার ভাই আসতেছে, বই নিয়ে আসতেছে আমার জন্য, ঠিক আছে? খিচুড়ি রান্না করতে বলো, অল্প একটু খিচুড়ি হইলেই আমার চলবে, আমি নিয়ে আসতেছি। তেরা কথা বলুন কেন? আরে বই আমি দেই, উদ্ভাসের টিচাররা বই দেয়। উদ্ভাসে যে পড়তাছস, কর ইউনিটে ভর্তি হয়েছস, কর বই যারা দিছে তারা টিচার। যারা বই কালেকশন করছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যত বই তুমি নিছো, কোন টিচার তোমার হাতে বই দিছে? টিচারের কাজ এটা। উদ্ভাসের সব ডিপার্টমেন্ট আলাদা না, প্রত্যেকটা কাজ আলাদা আলাদা না। আমার এই প্রশ্ন করাই তো তোমার মানে কি বলে যাবজ্জীবন অপরাধ। এরপরে আসো বিগত বছরের প্রশ্ন। অধ্যাপক শব্দে অ এর উচ্চারণ হলো সংবৃত, কারণ অধ্যাপকের উচ্চারণ ও এর মতো হবে। বীর প্রশ্ন 23-24, এটা সংবৃত হবে, ও এর মতো হয়ে গেছে। মগজ শব্দের উচ্চারণ মগজ, কারণ ম গ জ, মগজ। মধ্য যেটা গর সাথে যে অটা যুক্ত আছে, এই যে এটা গর সাথে একটা অযুক্ত আছে না, নীলিন বা বিলীন হিসাবে, এটা ও এর মতো হবে, মগজ। রাজশাহীর প্রশ্ন। তমিশ্রা শব্দের যথাযথ উচ্চারণ মনে রাখবা, যদি রফলা যুক্ত হয় ওই জায়গায় ওইটা ডাবল হয়, ওইটা কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। তাহলে তমিসরা, এই যে দেখো দুইটা দুইটা শো হয়েছে। যার সাথে মফলা হয় বা রিকার হয়, যেমন রিকার, এই যে প্রভৃতি আমরা এরকম করে লিখি না, এরকম, কিন্তু উচ্চারণ করার সময় হবে প্রভ, এই যে একটা ভ, তারপরে হবে তোমার হলো ভৃতি, দুইটা প্রভৃতি, এরকম ডাবল হবে এই জায়গাটা। আর রফলা যদি থাকে সেক্ষেত্রে হবে তমিশ্রা, এরকম হবে। সন্ধ্যা শব্দটির সঠিক উচ্চারণ সন্ধ্যা, কারণ যুক্ত ব্যঞ্জন আছে এই জন্য সন্ধ্যা, এই যে এটা। এরপরে বচন। বচনটা আমি যদ্দূর আমার অভিজ্ঞতা বলে, কমন সেন্স থেকে বেশি উত্তর করা যায়।
অর্থাৎ বচন তো সংখ্যার ধারণা 5 মিনিটের পড়া, কোথায় এক বচন কোথায় বহু বচন এটা আমরা এমনিতেই বুঝি। দ্বিতীয়ত কোন বহু বচনের লগ্নগুলো কার সাথে বসে, অর্থাৎ গুলা, গুলি, গুলু, এগুলোতে বহু বচন বুঝি, এটা কমন সেন্স। যেমন ধরো তুমি অতিথি মণ্ডলী বলবা কিন্তু গরু মণ্ডলী বলবা না, ছাগল মণ্ডলী বলবা না। কিন্তু এই যে গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, এই যে চারটা পরীক্ষায় বহুবার আসা প্রশ্ন, এটা ঠিক না, অনেক জায়গায় আসছে এই চারটা, অর্থাৎ এই গণ, তারপরে হচ্ছে তোমার বৃন্দ, তারপরে মণ্ডলী, আর হচ্ছে বর্গ, এই চারটা কোথায় বসে? এগুলো মানি লোকের সাথে বসে। মানি লোকের বহু বচন সম্মান বোঝানোর জন্য এগুলো ব্যবহার করা হয়। আবার এই যে এখানে আছে দেখো, গণবৃন্দ, মণ্ডলী, বর্গ, উন্নত প্রাণী, মানি লোক। আবার প্রাণীবাচক অপ্রাণীবাচক সবার সাথে যায়, কুল, সকল, সব, সমূহ, প্রাণী হইলেও যাবে অপ্রাণী হইলেও যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর শুধু অপ্রাণীর সাথে যাবে মালা দাম, পর্বতমালা, কেশ দাম, কেশ দাম মানে অনেক চুল আর কি, কুসুম দাম মানে অনেক ফুল, গুচ্ছ নিকর, কবিতা গুচ্ছ, কমল নিকর, কমল নিকর মানে পদ্ম ফুলের বাগান, নিচয়, কুসুম নিচয়, অনেক ফুল, মেঘপুঞ্জ মানে বুঝো আকাশের মেঘ, রাজি রাশি, তারকারাজি, পুস্তকাবলী। তো বলাই আছে দেখো কোনটা কোনটার সাথে যায়। এরপরে কেবল জন্তুর সাথে যায় হচ্ছে পাল আর জুত, যেমন পঙ্গপাল, হস্তিজুত। এখন কোন স্টুডেন্ট যদি এটা কমন সেন্স দিয়ে বুঝতে পারে কোনটা কার সাথে যায়, কোনটা কার সাথে যুক্ত হয়, তাইলে যেটা হয় সেটা হলো কমন সেন্স। তাই সে এমনিই পারে। নেতৃবৃন্দ কেন হলো? নেতৃবৃন্দ হবে না, নেতারা সম্মানী না, এই জন্য হয়েছে। এরপরে দেখতে এক বচন মনে হলো, বাক্যে ব্যবহারের ভিত্তিতে বহু বচন হয়। এটার এক কথা এমনি মনে রাখবা, আমি যেটা বলি নর্মালি, দেখতে এক বচন আসলে বহু বচন। দেখো আমি কোনো বহু বচনের লক্ষণ এখানে যুক্ত করি নাই। যেমন সিংহ বনে থাকে, আমি কি বলছি সিংহরা বলি নাই তো, সিংহগুলো বলি নাই। সিংহ বনে থাকে মানে পৃথিবীর সব সিংহ বনে থাকে। অথবা যেমন ধরো মানুষ মরণশীল, এই মানুষ মানে কি পৃথিবীর সব মানুষ না। তো দেখতে এক বচন, আমি কিন্তু বলি নাই যে মানুষেরা মরণশীল, বলছি মানুষ মরণশীল, অর্থাৎ যত মানুষ আছে সবাই মরণশীল। যত সিংহ আছে সবাই জঙ্গলে থাকে, এমন না যে কেউ কেউ ফ্ল্যাটে থাকে, সব জঙ্গলে থাকে। তো এগুলো একবার করে বললেই হবে যে দেখতে এক বচন আসলে বহু বচন। এরপরে বিশেষ নিয়মে সাধিত বহু বচন, এটার মানে তোমার সহজ কথায় ইংলিশে তোমরা যখন নাম্বার পড়ো, নাম্বারের অনেক কিছু বাংলার মানে হুবহু বচন, হুবহু, কিছু কিছু জায়গায় একটু এদিক ওদিক আছে, তাই না? তো রবীন্দ্রনাথের প্রতিদিন জন্মায় না, রবীন্দ্রনাথ কয়জন? একজন। সো রা হইল কেন? এটা বুঝাইতে হয়েছে রবীন্দ্রনাথ এবং তার মতো কবিগণ, বিশেষ অর্থ। আবার এটা করিমদের বাড়ি, করিম এবং তার মতো ছেলেদের, এই অর্থে। ওকে, এরপরে এটা পারবা, কোনো অসুবিধা নাই। এরপরে হচ্ছে এক বচনের আগে তুমি যদি এই শব্দগুলো যুক্ত করো তখন সেটা বহু বচন হয়ে যায়। কোনো এক বচনের আগে তুমি যদি ওই শব্দগুলো দাও তাইলে এটা অটো কি হয়ে যাবে? বহু বচন হয়ে যাবে। যেমন অনেক লোক, অনেক ছাত্র, তুমি এই শব্দগুলো যুক্ত করলে সেটা বহু বচন হয়। আবার বাহুল্য দোষ করলে ভুল হয়, যেমন সব মানুষেরা মরণশীল, সব বহু বচন, মানুষেরা বহু বচন, এত কিছু বলার দরকার নেই। মানুষেরা মরণশীল অথবা সব মানুষ, সর্বোচ্চ এটা বলতে পারো। এরপরে প্রশ্ন, ঢাবিতে ডিতে আসলে 18-19-এ নিচের কোনটিতে বহু বচনের অশুদ্ধ ব্যবহার হয়েছে? পাখি সব, বুধমালা, পণ্ডিত সভা, নেতৃবর্গ। বুধমালা, বুধমালা হয় না, বাকিগুলো ঠিক আছে। কোনটি সমষ্টি বোধক শব্দ নয়? নিকর, নিচয়, কুল, দাম। এখান থেকে সমষ্টি বুঝায় না, যেটা দিয়ে কুল দিয়ে বুঝায় না, বাকিগুলো দিয়ে বুঝায়। নিজের প্রতি বহু বচনের অপপ্রয়োগ করেছে, রাশি রাশি, ভাড়া ভাড়া, ধান কাটা, হলো সারা, ঠিক। সমুদয় শিক্ষার্থী, সমুদয় আর শিক্ষার্থী বৃন্দ, দুটা একসাথে চলে আসছে বহু বচন। এটা ডিউর প্রশ্ন 14-15, সরি জগন্নাথ জাহাঙ্গীরনগরের প্রশ্ন। ডালে ডালে কুসুম ভার মানে অনেক ফুল, এখানে ভার কোন অর্থে প্রকাশ করছে? বোঝা, সমূহ, উজ্জ্বল, শুকিয়ে যাওয়া, মানে অনেক ফুল আর কি, অনেক ফুল। ডালে ডালে কুসুম ভার, সমূহ। বানান ও বানান শুদ্ধি, আমরা বানান নিয়ে কথা বলবো, রেডি? এরপরে নত্য সত্য বিধান নিয়ে আলোচনা করব, এন্ড দেন বাগধারা, প্রবাদ, প্রবচন নিয়ে কথা বলবো। আগে তোমাদের তৎসম শব্দ চিনবার উপায় বলে দিই, দেখবা খুব মজা পাইবা, এটা ইন্টারেস্টিং মনে হবে। তুমি কিভাবে একটা তৎসম শব্দ চিনবা সেটা একটু বলি। হস্তিজুত মানে অনেকগুলো হাতি। বানান দেখে সংস্কৃত শব্দ তুমি কিভাবে চিনবা? একটা শব্দকে দেখলে তুমি কেমনে বুঝবা এটা সংস্কৃত? সংস্কৃত শব্দ চিনবার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে এটা একটা উপায় আর কি। হ্যাঁ, বানান দেখে
তৎসম বা সংস্কৃত শব্দ চেনার উপায়। ওকে, কোন শব্দের বানানে যদি তুমি এই লক্ষণগুলো দেখো, এখন যেগুলো বলবো এই লক্ষণগুলো দেখলে তুমি বুঝবা যে এটা হচ্ছে গিয়ে তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। যেটা তৎসম সেটা সংস্কৃত। কি কি থাকলে, যেমন কোন শব্দের বানানে তুমি যদি দেখো হচ্ছে এই ক্ষিয় আছে, যদি দেখো এই ব্রাহ্মণের হ ম যে এটা আছে, যদি দেখো রি আছে বা রিকার আছে, তুমি যদি দেখো, বা তুমি যদি দেখো হচ্ছে কোন শব্দের বানানে রেফ আছে, বা কোন শব্দের বানানে তুমি যদি দেখো হচ্ছে র ফলা আছে, কোন শব্দের বানানে তুমি যদি দেখো জ ফলা আছে, এরপরে তুমি যদি যুক্তাক্ষরগুলো দেখো, একদম বেশিরভাগ যুক্তাক্ষর আর কি, ধরো 99% ক্ষেত্রে যদি যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ দেখো, সহজ কথা যদি তুমি এমন দেখো, এরপরে তুমি যদি হচ্ছে কোন শব্দের বানানে কি বলছি, হ্যাঁ, এরপরে যদি দেখো র যোগ মূর্ধন্য আসছে কোন শব্দের বানানে, এরপরে যদি তুমি কোন শব্দের বানানে দেখো হ এটার পাশে দন্তন্য অথবা হ এটার নিচে মূর্ধন্য, তাহলে ধরে নিবা এটা একদম চোখ বন্ধ করে ধরবা যে এটা অবশ্যই একটা সংস্কৃত শব্দ, এটার কোনো ব্যতিক্রম হইতে পারে না। কোন শব্দের বানানে যদি তুমি এই লক্ষণগুলো দেখো, আসলে আমি তোমার বুঝাই দিচ্ছি। যেমন ঘিও দিয়ে যতগুলো শব্দ আছে, যেমন তুমি বললা হচ্ছে ক্ষতি, এটা সংস্কৃত। এটা দিয়ে তুমি ধরো বললা হচ্ছে ব্রাহ্মণ, এটা সংস্কৃত। হ্যাঁ, ও আরেকটা আছে, হ্যাঁ আরো আছে, আরো আছে, দাঁড়াও অনেক খেলা বাকি। কোন শব্দের বানানে তুমি যদি মূর্ধন্য স দেখো, কোন শব্দের বানানে তুমি যদি মূর্ধন্য দেখো, 100% সংস্কৃত। হ্যাঁ, এরপরে হচ্ছে রি যদি দেখো, যেমন তুমি দেখলা হচ্ছে ঋণী, এরপরে তুমি ধরো বললা হচ্ছে তৃণলতা, এই যে তৃণ। তুমি যদি দেখো রেফ, যদি দেখো রেফ যেমন বর্ষাকাল, রেফ যেমন বর্ষা। হ্যাঁ, এটা যদি দেখো, এখন আমার এই কথা বোঝা লাগবে, না বুঝলে আবার হবে না। কাউসার ভাই কইছে রফলা থাকলে এটা সংস্কৃত হয়, তাহলে গ্রামগঞ্জের গ্রাম রফলা আছে অবশ্যই। এখন তোরা ক টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, কিলোগ্রাম এগুলো সংস্কৃত হবে? বুঝ জানি তৈব না, ঠিক আছে কথা। ঠিক জফলা যদি থাকে, যেমন আমি বললাম অন্যায়, এ অন্যায় এটা সংস্কৃত। যুক্তাক্ষর যদি থাকে, মানে যুক্ত বর্ণ যেটাকে মিন করে আর কি, আমি বললাম যে সে একজন স্পষ্টবাদী মানুষ, মানে যা বলে মুখের উপরে বলে দেয়, এরকম যদি যুক্তাক্ষর থাকে, স্পষ্ট কথাটার পর আটু ক্লিয়ার করে দিই, যদি এরকম যুক্তাক্ষর ব্যবহার হয়, আবিষ্কার, তিরস্কার, পুরস্কার এরকম যদি যুক্তাক্ষর ব্যবহার হয়, তাহলে বুঝবা এটা সংস্কৃত। তবে খুব সামান্য কিছু ক্ষেত্রে সংস্কৃত নাও হইতে পারে, যেমন স্ট্যান্ডার্ড, এটা একটা ইংরেজি শব্দ, তো তুই এটা নিজেও বুঝবি না, এটা তুই। এরপরে রযোগ মূর্ধন্য যদি থাকে, যেমন কারণ, তবে রযোগ মূর্ধন্য দিয়ে ছাড়া রযোগ দন্তন্য দিয়ে সংস্কৃত হয়, যেমন ধরন, ধরন টাইপস ওটা। এরপরে স যদি থাকে, যেমন মানুষ। এরপরে মূর্ধন্য যদি থাকে, যেমন কি পাষাণ তোমার হৃদয়, এতদিন ধরে পিছে পিছে ঘুরলাম পাত্তাই দিলা না, পাষাণ। তারপরে হচ্ছে এটা হ যোগ দন্তন্য, মূলত বেসিক্যালি মনে রাখবা এটা হওয়ার সাথে মূলত এটা হচ্ছে দন্তন্য যদি পাশে হয়। যেমন আমি বললাম হচ্ছে চিহ্ন, এই যে পাশে বসছে এটা চিহ্ন, আর এটা হচ্ছে হওয়ার সাথে নিচে যদি হয় এটা মূর্ধন্য, যেমন অপরাহ্ন, এটা মূর্ধন্য। র আসার কারণে ওই যে এখানে র তারপরে মূর্ধন্য আসে, র আসার কারণে মূর্ধন্য আসছে, মূর্ধন্য নিচে হয়, দন্তন্য পাশে হয়। তো এটা কিন্তু একটা মোটামুটি লাখ টাকা দামের রুলস। আজকাল তো দেখি অনেকে এটা দিয়ে ভিডিও বানায় খাইতেছে, আমার থেকে চুরি করছে কিনা কে জানে। আমি কতদিন ধরে পড়াই, কত জায়গায় কত ফ্রি ক্লাসে দিছি, তার হিসাব নেই। আমার এক ছাত্র একবার আমার নোট দিছে, দিয়ে বলতেছে ভাইয়া এটা এমনি কিনা, বললাম যে হয় এটা এরকম এরকম এরকম। ওমা, পরের দিন দেখি এই ছেলে সুন্দর এক কন্টেন্ট বানায় ফেসবুকে আপলোড দিছে, বাংলা দেখে সংস্কৃত শব্দ চিহ্নের উপায় আমার সামনে আসলো। আমি সব নাশ করে রয়েছে, ও কালকে না আমার থেকে ওটা নিল, পরের দিন মারা দিয়েছে ধপাস করে, বুঝতে পারছো? 23 ব্যাচের এক ছেলে ঢাবিতে বাংলায় ভর্তি হয়েছে। তাহলে সর্বনাশ। আচ্ছা ঠিক আছে ভাই, তাও তো ভালো জিনিস, মানুষ শিখুক, আমার ভালো লাগছে, ঠিক আছে ছড়াই দিক, এটা ভালো। সো এটা সংস্কৃত একটা ভাষার নাম। তো এটা সোজা কথায় যদি বলি, তুমি সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ চিনবার অনেক উপায় আছে, তার মধ্যে এটা একটা উপায়। এটা মোটামুটি 98% ক্ষেত্রে তোমাকে এখানে সাকসেস দিবে, 98% ক্ষেত্রে। 2% ক্ষেত্রে কাজ করবে না। আমি বলছি যুক্তাক্ষর সংস্কৃত, কিন্তু স্ট্যান্ডার্ড এটা ইংরেজি, তুমি এটা না বুঝলে আমি কি করব? আমি বলছি রফলা থেকে সংস্কৃত, যেমন গ্রাম,
আর তুমি যদি এসে বলো কিলোগ্রাম, না ওটা আবার ইংরেজি বা অন্য বিদেশি ভাষার শব্দ। এই জন্য বলছি 98% ক্ষেত্রে এই জায়গাটা তোমাকে কি করবে, কাজ দিবে। কোনো শব্দের বানানে তুমি যদি এই জিনিসগুলো দেখো, এটা তৎসম বা সংস্কৃত শব্দ হবে। ক্রেডিট দেওয়া উচিত ছিল, ক্রেডিট দিব? আমার ফেসবুকের লেখা সমানে মাইরা দিচ্ছে, আমার ফেসবুকের লেখা সমানে মাইরা দিচ্ছে ক্রেডিট ছাড়া। তা ছাত্রদের মধ্যে এসব করে। এক ছেলের আমি জিজ্ঞেস করলাম যে তুই যে এটা করলি, তুই আমারে জিজ্ঞেস করছস দিবি কিনা, ক্রেডিট না দিতে অনুমতি নিতি? কয় স্যার আর নিমু না। কিছুই বলে নাই, নিচে সি পর্যন্ত বলে নাই। কার থেকে নিচে সেটা তো পরে, ধরো সি দিলে তো বোঝা যায় যে কথাটা নিজের না, আমি কপি করছি। ওই আমার নাম উল্লেখ তো পরে, ও সিও দেয় না, ডিরেক্ট মারছে নিয়ে কপি করে। কি করলি এটা তুই, আর নিমু না। ঠিক আছে। আবার কেউ কেউ আছে ভালো, শেয়ার দেয় অথবা ক্রেডিট দিয়ে নেয়, যাকে সে ভিন্ন ইস্যু। তো আমরা শিখবো, শেখানোর জিনিসের ক্ষেত্রে কোনো কথা নাই। তুমি এটা এখন আমার কাছ থেকে শিখছো না, তুমি কিছুক্ষণ পরে ফেসবুকে পোস্ট করো যে এইভাবে সংস্কৃত শব্দ চেনা যায়। এটা আমার গর্ব, আমার কাছে ভালো লাগবে যে আমার স্টুডেন্ট আমার কাছ থেকে শিখছে, সেটা আবার ছড়াই দিচ্ছে। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়, আমি এটা এনজয় করি নিঃসন্দেহে। সংস্কৃত কি ভাই, সেখানে একটু ইফতেখার আর স্টুপিড, এটা একটা ভাষা, ভাষা, সংস্কৃত একটা ভাষার নাম। ঠিক আছে। আজকে বকা দিব না, বকা ফিরে নিলাম। তৎসম শব্দের বানান, বাংলা ভাষায় যে সকল তৎসম বা সংস্কৃত শব্দ আছে তাদের বানানগুলো দেখো। কোন শব্দের বানানে দেখো, তৎসম শব্দের ক্ষেত্রে যে সকল তৎসম শব্দের রস্বই দীর্ঘই সবই শুদ্ধ, সেখানে কেবল রস্বস্বর হবে। সহজ করে বুঝাই দিই। ধরো যে সকল শব্দে, তৎসম ভাষার বা সংস্কৃত ভাষার যে সকল শব্দে এই হচ্ছে তোমার রস্বই দিলেও হবে, দীর্ঘ দিলেও হবে, রস্য দিলেও হবে, দীর্ঘ দিলেও হবে, বলছে সেই শব্দগুলোর মধ্যে কেবল কেবল এটা হবে, রস্বস্বর হবে। মানে তোমার আমি বুঝাইতে চাচ্ছি এটা, যে দীর্ঘস্বর আস্তে আস্তে কমে যাচ্ছে, অনেক কমে গেছে, আরো কমে যাবে। বলছে দুটাই শুদ্ধ, কিন্তু দিতে হবে রস্বস্বর। এই যে দেখো, তুমি এখানে দীর্ঘস্বর দিলেও সমস্যা নাই, তবে রস্বস্বর দিতে হবে। এরপরে যদি রেফ হয় তারপরে ডাবল উচ্চারণ করা যাবে না। যেমন আমরা যদি কেউ এটাকে পড়ার সময় আদর্শ পড়ি, তাহলে অবশ্য ডাবল পড়ি, হবে না, আদর্শ পড়তে হবে। এরপরে সন্ধির ক্ষেত্রে তুমি একটা শব্দ দেখো, বলছে মস্তান অনুসার হয়। এই যে সম, তারপরে যে গীত, তো আমরা যখন সন্ধি করি তখন এই মর জায়গায় কি দেই, সং। এই পরে যদি এরকম গ গ ক এগুলো থাকে তখন এই অনুসার হয়ে যায়, মর জায়গায় অনুসার হয়। এরপরে ইন প্রত্যয়ন্ত শব্দ, এটা এখানে বুঝবা না, এটা আমি একটু আলাদা করে বুঝাই। দেখো, যদি শব্দটা এমন হয় যে সহযোগী দীর্ঘইকার, কিন্তু তা যুক্ত করলে এটা হয়ে যাবে সহযোগিতা রস্বইকার। সহজে বুঝে নিবা। ঠিক এরকম ভাবে মন্ত্রী দীর্ঘইকার, যদি সভা যুক্ত করো তখন হয়ে যাবে হচ্ছে রস্বইকার, মন্ত্রী সভা। কোনো কথা নাই, খালি মুখস্থ করো ডিরেক্ট। এরপরে হচ্ছে ধরো হচ্ছে গিয়ে প্রাণী দীর্ঘইকার, কিন্তু যদি এটারে প্রাণীবিদ্যা বলো তখন এটা হয়ে যাবে তোমার রস্বইকার, প্রাণীবিদ্যা। তবে মনে রাখো একটা জায়গায় এই সিস্টেমটা খাটে না। ঠিক আছে। তবে তবে মনে রাখবা, এই যে সতীত্ব, তারপরে নারীত্ব, তারপরে হচ্ছে কুমারিত্ব, এই শব্দগুলো ব্যতিক্রম, এগুলোতে যা আছে তাই থাকবে। অর্থাৎ তুমি সতী লেখছো দীর্ঘই দিয়ে তুমি ত দিছো, এখানে এটা যা আছে তাই থাকবে, কিচ্ছু করার নাই। কিন্তু এখানে কিন্তু এটা তুমি করতে পারবে না। এখানে কৃতি দীর্ঘইকার, তারপরে দিছো হচ্ছে ত, এখানে এসে ঠিক রস্বইকার হয়ে যাবে। এরকম ব্যাখ্যা কেন আমি দিচ্ছি। তারপরে হচ্ছে তোমার নারী, এ হচ্ছে নারী, তারপরে হচ্ছে ত সমান সমান হচ্ছে নারীত্ব, যা আছে তাই। এরপরে কি কুমারিত্ব, কুমারী, তারপরে তুমি দিলা হচ্ছে ত সমান সমান হবে কুমারিত্ব, যা আছে তাই, দীর্ঘইকার হবে। কেন? এবার নিচে তার কেনর উত্তর দিয়ে দিচ্ছি। তৎসম বা সংস্কৃত স্ত্রীবাচক শব্দে সর্বদা সর্বদা কি হয়, দীর্ঘস্বর হয়।
সব সময় কি হবে, দীর্ঘস্বর হবে। এই জন্য এগুলো স্ত্রীবাচক শব্দ এবং তৎসম শব্দ, এই জন্য এগুলোর সাথে কি হবে না, হ্রস্বস্বর হবে না, যা আছে তাই। এই নিয়মটাই হলো এটা। ভাষাটা কঠিন, আমি সহজ করে দিলাম। এরপরে শব্দের শেষে বিসর্গ থাকবে না, যদি বিসর্গ থাকে মাঝখানে থাকবে, শেষে থাকবে না। এরপরে রস্বই দীর্ঘই আগের নিয়মটাই বলছে, সকল মানে ওখানে বলছিলাম যে যদি তৎসম শব্দ হয়, এখানে এই যে বলছিলাম রস্বই দীর্ঘই দুটোই শুদ্ধ, তবে এখানে হ্রস্বস্বর দিতে হবে, এটা বলছিলাম। এমন আমরা এখান থেকে এটা শিখছিলাম যে দীর্ঘস্বর যেটা মনে রাখবা, এই দীর্ঘস্বর এটা শুধুমাত্র তৎসম শব্দে বহাল আছে, আর কোথাও বহাল নাই। দীর্ঘস্বর মানে দীর্ঘই, দীর্ঘ উ। আর বাকি যত টাইপের শব্দ আছে, বাকি সকল শব্দে হ্রস্বস্বর। হ্রস্বস্বর মানে হ্রস্ব ই আর হ্রস্ব উ। তাহলে অল্প কিছু শব্দেই দীর্ঘস্বর আছে তৎসমের মধ্যে, সেটাও কম, বাকি সব জায়গায় হ্রস্বস্বর। এই যে অতৎসম যদি হয়, অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি মিশ্র শব্দ হয়, তখন শুধু হ্রস্বস্বর হবে, শুধু হ্রস্বস্বর হবে। এরপরে হচ্ছে পদস্থ নির্দেশক যদি হয়, তখন হ্রস্বস্বর হবে, যেমন ছেলেটি বউটি। কি আর কি যদি হয়, অর্থাৎ সহজ কথা, এই যে সর্বনাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ এবং যোজক পদরূপে কি শব্দটি দীর্ঘইকার দিয়ে লেখা হবে। সোজা কথা, এত কিছু বোঝার দরকার নাই। তুমি দেখো, মনে রাখবা, যদি তুমি খালি প্রশ্ন করার পরে উত্তর হ্যাঁ পাও অথবা না পাও, তখন এটা হবে এই রস্বই দিয়ে। আর বাকি সকল জায়গায়, বাকি সকল জায়গায় অথবা উত্তর যদি বিস্তারিত আসে, তখন এটা হবে কি দিয়ে, দীর্ঘইকার। আর আমি এই জায়গায় বলছি কি ইংরেজি উভয় তিনি পারদর্শী, কি বাংলা কি ইংরেজি, তুমি কি পড়ো, তুমি কি খেলো, তুমি কি খাও, তুমি কি খাও, তুমি বলবা ভাত, রুটি, কাচ্ছি। তুমি হ্যাঁ বা না বলতে পারবা না। তুমি খাও কি, হ্যাঁ, রস্বই দিয়ে করলাম। কি খাও, খিচুড়ি। তো ওই যে পরের দীর্ঘই, যেখানে উত্তর বিস্তারিত আসে, ওই জায়গায় আর হ্রস্বস্বর চলে না। এই যে এখানে ওই যে হ্যাঁ বা নার জায়গায় হ্রস্বস্বর হবে। এরপরে বাংলা এ বর্ণ বা ওকার দিয়ে এ এবং এ উভয় ধ্বনি পদ্ধতিতে নির্দেশ করা হয়। অর্থাৎ তুমি এই যে এ যেটা আছে, এটার দুই রকমের উচ্চারণ হয়, যেমন আছে এমন, আবার এমন, এই আর কি কথা। যেমন হচ্ছে তোমার এটা দিয়ে লেখো পেশা, যা আছে তাই পেশা, কিন্তু এটা দিয়ে তুমি যদি লেখো খেলা, পড়তে হবে হচ্ছে খেলা। এরপরে তবে কিছু তদ্ভব বিশেষণের ক্ষেত্রে এক আর যুক্ত বহুল প্রচলিত, এই যে ব্যাং, ঠ্যাং, লেঠা, ব্যঙ্গমা ইত্যাদি। বিদেশি শব্দ অনুযায়ী এ বা এক আর ব্যবহৃত হবে। বিদেশি শব্দের অ্যাকসেন্ট অনুযায়ী হবে। তুমি অ্যাকাউন্ট বলতে পারবে না, এন বলতে পারবে না, অ্যান্ড, অ্যাকাউন্ট, অ্যাসিড, ক্যাসেট, ম্যানেজার, ভ্যাট, ব্যাংক। অর্থাৎ কোথায় কোথায় এ হবে, বিদেশি শব্দ দেখলে আমরা বুঝতে পারবো, তবে সব জায়গায় হয় না। এরপরে ও কোথায় হবে, ও মূলত হচ্ছে তোমার যদি আনুপ্রত্যয় যুক্ত হয়, শব্দের শেষে যদি কি হয়, এই আন অথবা আনুপ্রত্যয় যদি যুক্ত হয়, তখন সাধারণত ও হয়। ঠিক আছে, অথবা যদি তুমি অনুজ্ঞা করো, অনুজ্ঞা মানে আদেশ করো আর কি, আদেশ, তো সাধারণত ও হয়। যেমন আমি বললাম তোমাকে যে দেখো তো সামনে কে আছে, দেখো তো, অনুজ্ঞার আদেশ যদি হয় তখন ও হয়, অথবা আন অথবা আনুপ্রত্যয় যদি হয় তখন ও হয়। যেমন এটাকে যদি ভাঙো আর কি, যেমন সিনেমা দেখানো ভালো কাজ না, দেখ যোগ আন অথবা আনো, এখান থেকে হবে হচ্ছে দেখানো। এসব জায়গায় ও হয়, অন্যান্য জায়গায় ও না দেওয়াই উত্তম। এই যে ভবিষ্যৎ অনুজ্ঞাতে ও হতে পারে, যেমন করো, বলো, কালকে কিন্তু কাজটা করো, ইত্যাদি ইত্যাদি। ওকে, তারপর আসো শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুসার ব্যবহৃত হবে। প্রাসঙ্গিক ক্ষেত্রে যদি দরকার হয় অনুসার ব্যবহৃত হবে, না হলে হবে না, অথবা অন্য জায়গায় উঁ হয়, এটা আমরা নিজেরাই জানি। বাংলা বাংলাদেশ শব্দ অনুসার থাকবে। তৎসম শব্দের ক্ষেত্রে বানানগুলো ক্ষিয় এবং খ, এগুলো তৎসমের ক্ষেত্রে ব্যবহার হয় বলে দিলাম। এরপরে জ জ এগুলো পারবা, এটা কোনো দরকার নাই। বিদেশি শব্দ কোথায় বর্গীয় জ, কোথায় জ, এটা পারবা। মূর্ধন্য দন্তন্য পারবা। এটা মূলত নত্য সত্যবিধানের একটা নিয়ম, আমরা নত্য সত্যবিধানে যাব একটু পরে। আমরা জানি যে বিদেশি শব্দে যদি শব্দটা কি হয়, বিদেশি শব্দে মূর্ধন্য বা মূর্ধন্য সহ হয় না। ঢাবিতে গত বছর আসছে এটা, ঠান্ডা, এর আগের বছর, হ্যাঁ, ঠান্ডা এবং কাহিনী। তো ঠান্ডা কিন্তু অনেকে মনে করে এটা বুঝি সংস্কৃত শব্দ, এটা হিন্দি। কারণ সারা জীবন হিন্দিতে অমিতাভ বচ্চনের অ্যাড দেখছে, ঠান্ডা ঠান্ডা, খুল খুল, আর এখন এসে ঠান্ডারে মনে করছে সংস্কৃত। হ্যাঁ, সংস্কৃতে
তোমার এই মূর্ধন্যর সাথে ড হয়, যেমন কাণ্ড, দণ্ড, মেরুদণ্ড, হ্যাঁ, লণ্ড ভণ্ড, ওটা আলাদা আলাদা আলাদা। এটা বিদেশি শব্দ, এই যে গুন্ডা, ঝান্ডা, তারপর ঠান্ডা, ডান্ডা, লণ্ঠন। কিন্তু লুণ্ঠন যদি হয়, লুণ্ঠন, লুটে নেওয়া, ওটা আবার ভিন্ন জিনিস। ঠিক আছে, ওই যে লুণ্ঠন, এই যে দেওয়াই আছে, ওখানে মূর্ধন্য হবে, বুঝছো? জাস্ট বিধি শব্দের ক্ষেত্রে এই যে নত্য শতবিধানের রুলস এখানে চলে আসছে, নত্য শব্দ সামনে আছে বা রুলস চলে আসছে। বিধি শব্দের ক্ষেত্রে মূর্ধন্য শব্দ ব্যবহার করব না, শুধু দন্তস্ব করব। এরপরে প্রতিবর্ণীকরণ, দেখো এই এর এসএইচ যদি থাকে কোনো শব্দের শেষে, যেমন কেউ যদি লেখে এরকম ক্যাশ, এরপরে যদি কেউ লেখে হচ্ছে পজিশন, SITION, যদি পজিশন থাকে, বা যদি ধরো হচ্ছে মিশন থাকে, হ্যাঁ, এমন যদি থাকে, বা যদি ভীষণ থাকে, SION যদি থাকে, তখন সাধারণত ওইটার জন্য কি ব্যবহার হয়? তালব্য স ব্যবহার হয়, ভীষণ, মিশন। আদারওয়াইজ কিন্তু স ব্যবহার হয়, স। ঠিক আছে, স। যদি একটা এস থাকে, পাসপোর্ট, পাস ইত্যাদি। এটা বলে দিছে অলরেডি। বিধি শব্দগুলো পারবা। এরপরে হস চিহ্ন, হস মানে হসন্ত, এটা যথাসম্ভব বর্জন করতে হবে, দেওয়ার দরকার নাই। একদম দরকার না হইলে, উচ্চারণ যদি ভুল হয়ে যায়, সম্ভাবনা থাকে, তখন হ দিতে হবে। যেমন আমি এখানে বললাম হচ্ছে, মনে করো গরমের দিন শরবত খাই, বললাম আহ কি শান্তি, এখন হ এখানে দিতে হবে, হসন্ত। কারণ মনে রাখবা, এই হসন্ত আর অ তাদের মধ্যে মারামারি। হসন্ত দিলে অ আসে না, আর অ দিলে হসন্ত আসে না, বুঝতে পারছো? এখন তুমি যদি এই কথার নিচে হসন্ত না দাও, তাহলে তুমি পড়বা আহো কি শান্তি, এটা হয়ে যাবে। এই জন্য হসন্ত দিতে হবে, দিয়ে পড়তে হবে আহ কি শান্তি। ওকে, এরপরে হচ্ছে আর ঊর্ধ্বগামা, ঊর্ধ্বগামা মানে হচ্ছে উপরের দিকে যেটা আমরা মারি, অ্যাপোস্ট্রফি, এটা যথাসম্ভব বর্জন করতে হবে বাংলার ক্ষেত্রে। ইংলিশেও এটা আছে, যেমন এই যে আই উইল কিল ইউ, আমরা যখন বলি রাগা রাগা তোর আমি মাইরাল বাম কুইটাল বাম বলি না, এই যে আই উইল, এটাকে সংক্ষিপ্ত করে এরকম করে আইল। তো বাংলাতে এগুলো ছিল একটা সময় এগুলোতে, কিন্তু আমরা এগুলো বাদ দিয়ে দিছি। এরপরে সমাসবদ্ধ শব্দগুলো যথাসম্ভব একসাথে লিখবা, অর্থাৎ সমাস দ্বারা যদি কোনো শব্দ সাধিত হয়, ভাঙ্গা লেখা যাবে না। যেমন সংবাদপত্র, সংবাদ বিষয়ক পত্র, তুমি যদি এটাকে আলগা করো, সংবাদ আর পত্র আলাদা হয়ে করে যদি লিখো, তাহলে ভুল হবে। সমাসের শব্দ একসাথে লিখতে হয়। তবে যদি দ্বন্দ্ব সমাস হয় বা খুব দরকার হয়, তখন হাইফিন দিয়ে আলাদা করতে পারবা। এরপরে বিশেষণ পদ সাধারণভাবে পরবর্তী সংখ্যা যুক্ত হবে না, যেমন ভালো দিন, এই যে ভালোটা আর দিনটা আলাদা থাকবে বিশেষণের কারণে। লাল আর গোলাপ, লালটা আলাদা থাকবে। নাবাচক অব্যয় এবং নি, নাটা শেষে হয়, আলাদা হয়, নিটা যুক্ত অবস্থায় থাকে। যেমন ধরো যদি তুমি না বলো, তাহলে বলবা করি না। যদি নি বলো যে আমি এই কাজটি করি নি, তখন নি হবে যুক্ত, না হবে আলাদা। কি ঢং, এসব ঢঙ্গের কি দরকার ছিল, মেজাজটা খারাপ করে। কে না আলগা করে দিল আর কে যুক্ত করে দিল, এসব নিয়ে মাথা ঘুরে লাভ আছে? অর্থ তো একই, তাই না? আর না যদি নাবাচক হয়, তখন শুরুতে বসে নাবালক, নারাজ ইত্যাদি। এরপরে হচ্ছে অধিকন্ত অর্থে ও, আজও, এখনো, তোমারও শেষে ও যুক্ত হয়, অর্থাৎ জোর দেওয়ার জন্য। যেমন আজও তুমি যাওনি, আজও তুমি যাওনি, এটা শেষে হবে। আর যদি জোর না দাও, তাহলে আজও বসে আছি, তখন এরকম হয়। আর জোর দিতে গেলে লাস্টে বসে, এটাকে বলক বলা হয়। বলক, বলক মানে বল দেয়, শক্তি দেয়। নিশ্চয় যদি হয় যে এটাও একটা বলক, তখন শেষে হয় আজই, এখনই। ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নিয়ম এটার আওতাভুক্ত না, এটা সবাই জানে। প্রপার নাউন যে কেউ ভাবে বানান দিয়ে লিখতে পারে। এরপরে আলী যদি হয়, তখন রস্বইকার হয়, খেয়ালি, বর্ণালী, এগুলো আমরা পারি, ছোটবেলায় পড়ে আসছি। যদি জীবী হয়, বাহী হয়, তখন দীর্ঘইকার হয়, যেমন মৎস্যজীবী, কৃষিজীবী। দেশ, ভাষা, জাতি যদি হয়, তখন রস্বইকার হয়। এই নিয়মগুলো তোমরা সবাই জানো, একাডেমিক এগুলো দিয়ে আসছো। দু এবং দূর ক্ষেত্রে মনে রাখবা যে শুধু কেবল দূরত্ব বুঝাইলে, এই দূরত্ব যদি বোঝায়, দূরত্বের ক্ষেত্রে কেবল দ দীর্ঘ। আর বাকি সব জায়গায় সোজা কথা দরস। আমি লিখে দিলাম, এক কথা দিয়ে সব শেষ করে দিছি। আর অল্প কিছু ব্যতিক্রম আছে, দশ হাজার দীর্ঘকার হতে পারে। এরপরে কিছু শুদ্ধ বানান এখান থেকে একটু প্র্যাকটিস করে নাও। ভাইয়া জাস্ট 1 মিনিটের জন্য একটু নীরবতা করি। 1 মিনিট পরে ভাইয়া আবার কথা বলবো, একটু জোরে একটু বড় করে শ্বাস নিবো আর কিছু না।
তারপরে আসো আমরা পরের পার্ট নিয়ে আলাপ করি। হ্যাঁ, ওকে। আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দের সঠিক বানান, শুদ্ধ বানান দিয়ে রাখছি, ঠিক আছে? এটা একটু দেখে নিবা। এরপরে আসো আমরা কথা বলবো হচ্ছে প্রশ্ন নিয়ে, কোন বানানটি শুদ্ধ। ক্ষীণজীবী, ক্ষীণজীবী, ক্ষণজীবী, ক্ষীণজীবী। জীবী বানান আমরা জানি দীর্ঘইকার হয়, তো যেহেতু জীবী বানানে দীর্ঘইকার হবে, এই জন্য আমরা যেটা দীর্ঘইকার দুটোই সেটা আমরা নিব, ক্ষণজীবী এটা। এবার নিচে কোন বানান গুচ্ছ শুদ্ধ। দায়িত্ব ক্রমশ বাঁকানো, এটা একটুর জন্য ভুল হয়েছে, ক্রমশ পরে ইয়ে হবে না, বিসর্গ হবে না, ভাঙ্গা হবে না, হবে ভাঙা। সংগঠন আকাঙ্ক্ষা গঙ্গা, এটা ঠিক আছে। আকাঙ্ক্ষা মালা দেখো ওর সাথে খিও। কলকাতা ইউনিভার্সিটি বাংলা বানানের উদ্যোগ কখন দিয়েছিল? 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানানের নিয়ম বানাইছিল। যে শব্দগুচ্ছ প্রমিত বানানের দৃষ্টান্ত সমীচীন, ভুল। সমীচীন দুটোই দীর্ঘইকার হয়। নির্নিমেষ, অপরাহ্ন, মুমূর্ষু, এটাই ঠিক। নির্নিমেষ মানে হচ্ছে অপলক, কোনো পলক না ফেলা। অপরাহ্ন, মুমূর্ষু ঠিক আছে। মুমূর্ষু রস্যকার, দীর্ঘকার, রস্যকার। এরপরে ঢাবির প্রশ্ন 21-22। এরপর নত্য সত্য বিধান, তার কিছু অংশ আমরা অলরেডি পড়ে ফেলাইছি, আর কিছু অংশ এখন দেখব। দেখো তোমাদেরকে মনে পড়ে ভাইয়া শুরুতে দেখাইছিলাম তৎসম বা সংস্কৃত শব্দ চিনবার নিয়ম দেখাইছিলাম, মনে করো। তুমি বানান দেখে কেমনে তৎসম বা সংস্কৃত শব্দ চিনবা, মনে করো। দেখো এখানে কাজে লাগছে, লাগে কিনা এটা প্রথম রুল, এটা কাজে লাগছে কিনা বলো। জলীয় পরেরটা হবে, জল মানে আগুন, আর এই সরি জল মানে পানি, সো পরেরটা হবে বর্গের জন্য নিচে বহলা থাকবে না অন্তর। দেখো তো এই জায়গায় কাজে লাগছে। এই যে তৎসম শব্দ রি র স রফলা রিকার রেফ খিও এরপরে মূর্ধন্য হয়, কারণ এগুলো তো সংস্কৃতের লক্ষণ। তো সংস্কৃতের লক্ষণে সংস্কৃতের মূর্ধন্যই যাবে। সংস্কৃতের লক্ষণ কি? রি র স র রেফ রিকার, এগুলো সংস্কৃতের লক্ষণ। তো মূর্ধন্য সংস্কৃতের লক্ষণ, হিসাব শেষ গেছে। রি র স এরপরে স্বরধ্বনি থাকলে এরপরে মূর্ধন্য হয়ে যায়, এত কিছু দরকার নাই। আমার ইয়েটা দেখো, দেখো হ ঋণ, এই দেখো খেয়াল করো হ ঋণ, তাহলে এখানে রর পরে ই আসছে, এখানে দেখাচ্ছে রর আগে ই, কিন্তু উচ্চারণ করার সময় পরে হয়। দেখো র ইন, হ ঋণ, রর পরে ই। তো এরপরে যদি বলছে রির পরে রর পরে মূর্ধন্যস্বর পরে যদি স্বরধ্বনি আসে, আলটিমেটলি সেটা মূর্ধন্য হয়। যেমন হ ঋণ, বুঝছো কথা? শর্টকাটে যাও। এরপরে আসো প্রপরা, পূর্ব, অপর, এগুলোর পর অন্য থাকলে দন্তন্য হয়। প্রাহ্ন, পরাহ্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন, মূর্ধাহ্ন, এটা মূর্ধন্য হবে। এখন দেখো যদি রফলা থাকে, সোজা কথা, রফলা বা র থাকে, এই যে র যদি থাকে তারপরে মূর্ধন্য হবে, আর র যদি না থাকে তখন দন্তন্য হবে। তোমাদেরকে শিখিয়ে দিছিলাম, মনে করে দেখো। তো তুমি যখন লিখবা মধ্যাহ্ন, এই মধ্যাহ্ন মানে দুপুর বেলা, মধ্যাহ্ন মনে করো লেখলা, এই যে মধ্যাহ্ন এটা দন্তন্য। তারপরে মনে করো লেখলা হচ্ছে সায়াহ্ন, এটা দন্তন্য। কিন্তু যখনই লিখবা পূর্বাহ্ন, এই যে উপরে রেফ চলে আসছে, এটা হয়ে যাবে নিচে চলে যাবে, এটা মূর্ধন্য হবে। অথবা যখন লিখছো অপরাহ্ন, নিচে চলে যাবে। এরপরে হচ্ছে উত্তর পর পর রবীন্দ্রচন্দ্র, এরপরে যদি অয়ন যুক্ত হয় তখন দন্তনটা মূর্ধন্য হয়ে যায়, রবীন্দ্রায়ণ, নারায়ণ, রামায়ণ ইত্যাদি। এরপরে তৎসম শুদ্ধ মানে ট বর্গীয় ধ্বনি থাকলে, অর্থাৎ টট ডড় এর পরে, সোজা কথা, এই টট ডড় বাংলা বা ব্যঞ্জন বর্ণের যে সিকোয়েন্স ট ঠ ড ঢ এরপরে যে আছে মূর্ধন্য সেই আসবে। ঠিক পরেরটাও ক্ষেত্রে ত থ দ তারপরে কি ধ, তারপরে যে আছে দন্তন্য সে আসবে। যেমন দন্ত, গ্রন্থ, দ্বন্দ্ব, বন্ধু, দন্তন্য আসছে। অর্থাৎ দল মেনা চলবে। দল মেনা চলবে মানে সহজ কথায় একটু রুলটা এইভাবে দেখো, এই যে ট ঠ ড ঢ এরপরে কে আছে মূর্ধন্য, তো যুক্ত ব্যঞ্জনে এগুলোর সাথে মূর্ধন্য হয়। যেমন দেখো এই যে ঘন্টা, এই দেখো, ঠিক আছে। আবার দেখো ত থ পরেরটা যেটা আর কি, হ্যাঁ, ত থ দ ধ, তারপরে কি আছে দন্তন্য, তো যুক্ত ব্যঞ্জন তাদের সাথে কি আসবে দন্তন্য আসবে। যেমন দন্ত, এটা দন্তন্য। অর্থাৎ দল মেনা চলবে আর কি, দল দলের বাইরে যাবে না।
যদি অতৎসম হয়, তৎসম না হয়, তো নত্য বিধান প্রযোজ্য হবে না। আমরা জানি নত্য সত্য বিধান কেবল সংস্কৃত শব্দের জন্য, অন্য কোনো শব্দের জন্য না। সমাসবদ্ধ শব্দ যদি হয় তখন মূর্ধন্য হয় না। অর্থাৎ এই রুলটা হচ্ছে এমন, সমাসবদ্ধ শব্দে নত্য বিধান প্রযোজ্য হয় না। কোনো শব্দ যদি সমাস দিয়ে বানানো হয়ে থাকে, সে নত্য বিধান হবার কথা থাকলেও হবে না। যেমন দেখো, ত্রিনয়ন, তিন নয়নের সমাহার, দ্বিগু সমাস, তিন নয়নের সমাহার, সমাসম ত্রিনয়ন। তো রফল আসছে, এজ ওজার মূর্ধন্য আসবার কথা পরে, কিন্তু দন্তন্য আসবে। ত্রিনয়নের সমাহার, ত্রিনয়ন। এই যে ত বর্গীয় ধ্বনির পরে কখনো মূর্ধন্য হয় না। একটু আগে তোমাদের দেখাচ্ছি, ত তো দ তো, এরপরে দন্তন্য হয়। ক্রিয়াপদে দন্তন্য হয়, যেমন আসুন, দেখুন, করুন, মারেন, ধরেন, দন্তন্য হয়, কারণ ক্রিয়া বিভক্তিতে দন্তন্য। এরপরে ময়ট যদি হয় প্রত্যয়, মিনময়, তন্ময়, তখন দন্তন্য হবে। বিদেশি শব্দে কখনো তোমার হচ্ছে মূর্ধন্য হবে না। অর্থাৎ বিদেশি শব্দে আমরা আগেই বলেছি, না মূর্ধন্য হবে, না মূর্ধন্য স হবে। যদি শব্দটা কি হয়, বিদেশি হয়, তখন মূর্ধন্য স বা মূর্ধন্য কোনোটাই হবে না। ন হলে দন্তন্য, স হলে অন্য স হবে। এরপরে বলছে রিরসের পরে যদি স্বরবর্ণ থাকে, যেমন অর্চন র, তারপরে দন্তন্য আসে, বিসর্জন র, দন্তন্য আসছে। এরপরে কিছু সাধিত শব্দে নত্যবিধান খাড়ে না। এটাও সাধিত শব্দ না, সোজা কথা। এগুলো সবগুলো সমাস দ্বারা সাধিত। সমাস সাধিত শব্দে নত্যবিধান খাড়ে না, অর্থাৎ দন্তন্য হবে। তদ্ভব অর্থাৎ পরিবর্তিত সংস্কৃত শব্দে মূর্ধন্য হয় না। ছিল তদ্ভব হয়ে গেছে এখন, ছিল তৎসম হয়ে গেছে তদ্ভব। যেমন ছিল হচ্ছে শব্দটা কর্ণ, তারপরে হয়েছে কর্ণ, আর তারপরে এখন হয়েছে কান। এরকম পরিবর্তন হয়ে নতুন তদ্ভব হয়ে যাওয়া শব্দে মূর্ধন্য হয় না, শুধু দন্তন্য হয়। এরপরে এটা পড়াই দিছে অলরেডি, রি র রিকারের পরে মূর্ধন্য স হয়, শুরুতে দেখাইছি। ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে মূর্ধন্য স হয়। যেমন তুমি লেখছো হচ্ছে ও, দন্ত স হয়। ইকারান্ত বা উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হবে। যেমন তুমি লেখছো ও ভি, ও ভি, এরপরে শেখ, মূর্ধন্য স হবে। ইকারান্ত। উকারান্ত যদি বলো, অর্থাৎ শেষে যদি উ আসে, উ, যেমন অনুষ্ঠান, উকারান্ত যদি বলো আর কি, অনুষ্ঠান, অনুষ্ঠান, উকারান্ত। কারান্ত মানে শেষে, কারের অন্তে যদি শেষে ই আসে, অভি, ই, অনু, উ, এই যে অনু, উ, তখন হয়ে যাবে এগুলো মূর্ধন্য স। এরপরে ইকারের পর শীত, শীত, সৎ প্রভৃতি ধাতু পরে দন্ত স পরিবর্তিত মূর্ধন্য স। যেমন শীত, এখান থেকে হয়ে গেছে নিষেধ, শীত, প্রতিষেধ। অর্থাৎ এগুলো বেসিকলি যে ধাতু, এই ধাতুগুলো সংস্কৃত, এই জন্য এগুলো মূর্ধন্য স হয়েছে। এরপরে এটার একটা কমপ্লিট রুল আছে, ট বর্গটা অলরেডি বলছি, এটার কমপ্লিট রুলটা তোমার বলে দিচ্ছি, আসো আলাদা করে দেখালে বুঝবা কত সহজ। মনে রাখবা, অর পরে সবসময় দন্ত স হবে। যেমন নমস্কার, নম, অ আসছে, দন্ত স। ঠিক পুরস্কার, পুর, অ আসছে, সুতরাং দন্ত স। আচ্ছা, যেমন তিরস্কার, তীর, অ আসছে, সুতরাং কি, দন্ত স। সহজ করে দেখো। আচ্ছা, কিন্তু যদি অ না হয়, যদি ই হয় অথবা যদি উ হয়, তখন মূর্ধন্য স হবে। কেমন? যেমন আমি যদি বলি হচ্ছে আবিষ্কার, আবি, এই যে আবি, ই আসছে, সুতরাং এটা মূর্ধন্য স হবে। যদি বলি পরিষ্কার, পরি, ই আসছে, সুতরাং মূর্ধন্য স হবে। যদি বলি চতুষ্পদ, চার পাওয়ালা, চতু, উ আসছে, সুতরাং মূর্ধন্য স হবে। এখান থেকে মনে রাখবে, এখানে 2-3টা রুল এক জায়গায় ব্লেন্ড করা অবস্থায় আছে। এবার নত্য বিধানের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ এখান থেকে অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস করে নিবা। দিয়ে রাখছি শব্দগুলোকে, অতিষ্ঠ, অন্বেষণ, অভীষ্ট, শুদ্ধ শব্দের এখানে নমুনা, এগুলোকে দেখে নিও। এরপরে নিত্য মূর্ধন্যবাচক শব্দ, গৃহিণী, উষ্ণ, সমর্পণ, কঙ্কন, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনুবিনা, কঙ্কন, কণিকা। মনীষ চৌধুরীর বইতে আছে কঙ্কন। অর্থাৎ কোনো নিয়মকানুন না মেনে এখানে মূর্ধন্য হয়েছে। এরপরে আসো, নিচের কোন শব্দের স্বভাবতই মূর্ধন্য হয়? তৃণ, লবণ, এটাও তৃণ, ওই কবিতার মধ্যে আছে, লবণ, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন। এটা রবীন্দ্রনাথ তৈরি করে দিয়ে গেছিলেন এই কবিতাটা, মনীষ চৌধুরীর বইতে পাবা। কোনো কারণ ছাড়া এমনি মূর্ধন্য হয়েছে। কণ্টক বানান কোন নিয়মে সাধিত হয়েছে? বর্ণবিধান,
নত্যবিধান সত্যবিধান কোনোটি নয়, এটা সাধিত হয়েছে নত্যবিধান দিয়ে। কন্টক নত্যবিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ? পুরনো, পরগনা, ধরন, প্রণয়ন। নত্যবিধান যদি তুমি মানো তাহলে প্রণয়ন, কারণ এখানে প আছে তারপরে রফলা আছে, তো প্র রফলা এটা উপসর্গ, তারপরে কি হবে? মূর্ধন্য হবে, সো প্রণয়ন। এরপরে বাগধারা ও প্রবাদ প্রবচন। বাগধারার প্রবাদ প্রবচন তোমাদেরকে কি করতে বলছিলাম? মুখস্থ করতে বলছিলাম। বাগধারা প্রবাদ প্রবচন ক ইউনিটে আসে? খতে তো খুব হট টপিক এটা, সো এটা মুখস্থের জিনিস, তোমরা মুখস্থই করবা। এটা জাস্ট মুখস্থের জিনিস। বর্ণানুক্রম অনুযায়ী বাগধারা এখানে খুব বাড়ায় রাখছি, যদি কম করে রাখতাম তুমি বঞ্চিত হইতা। যেহেতু মুখস্থ করার জিনিস তাই এগুলোকে বেশি বেশি করে দিয়ে দিছি যাতে তুমি মুখস্থ করতে পারো। এরপরে আসো আকাশ ধরা। বাগধারাটার অর্থ কি? আকাশ ধরা মানে হচ্ছে বৃষ্টি বন্ধ হওয়া। এই যে বাগধারাগুলো এখানে দিলাম, মানে তোমার ধরে বর্ণের অনুক্রম ধরে, যেমন তালকানা সব ত দিয়ে, সব ড এবং ঢ দিয়ে। হ্যাঁ, তালকানা মানে বেতাল অবস্থা, তেল মাখানো মানে তোষামত করা, ত্রিশঙ্কু দশা মানে দোটানো অবস্থা, তামার বিষ মানে তর্কের অর্থের কুপ্রভাব, দক্ষ যজ্ঞ থেকে শুরু করে ধরো, ধর্মের কল মানে বিশ্বাস, আমরা বলি ধর্মের কল বাতাসে নড়ে। এগুলো জাস্ট মুখস্থ করবা। তোমাদের গত ক্লাসে বলছিলাম নীল কালিতে দাগায় পড়বা, তারপর আবার লাল কালিতে দাগায় পড়বা। ক্লাস কবে শেষ হবে? আর 5 মিনিট পরে। আমার এখন এনার্জি আছে, তোমাদের এনার্জি লস হয়ে গেছে। আমি অলরেডি 8-2 10 ঘন্টা প্লাস 11 চলছে। আমার যদি থাকে, আমি এখন ক্লাস নিয়ে একটু শুয়ে উঠা চাটা খায় তো আবার 2 ঘন্টা নিতে পারো। তো আমার থাকলে তোমার থাকবে না কেন? ক্লাসের শুরু থেকে এখন পর্যন্ত কি একটা কথা কম বলছি? মনে হয়েছে এমনটা? তো তোমার কেন থাকবে না বলো? আকাশ ধরা বাগধারার অর্থ কি? বৃষ্টি বন্ধ হওয়া। আমরা অনেকক্ষণ ধরে বৃষ্টি ছিল, আমরা বলি আকাশ ধরছে। অনেকের পেটে ধরে পাতলা পায়খানা শুরু হয়েছে, 5 বার হলো ওয়াশরুমে গেছে, এরপর ওষুধ খাইছে, আধা ঘন্টা পরে কয় না একটু পেটটা ধরছে। ধরছে মানে থামছে। আকাশে বৃষ্টি হচ্ছিল, আকাশ ধরছে, ধরছে মানে বৃষ্টি বন্ধ হয়েছে। এটা জগন্নাথের প্রশ্ন, ডিতে গত বছর আসছে। ধর্মের সার বাগধারাটার অর্থ কি? ধর্মের সার মানে হচ্ছে যথেচ্ছারি, যে যা ইচ্ছা তাই করে। গাছপাথর মানে হচ্ছে হিসাব নিকাশ, মানে অনেক পুরাতন জিনিস আমরা বলে কোনো গাছপাথর নাই, একটা প্রথা একটা সিস্টেম কতদিন ধরে চলে কেউ জানে না, এগুলোকে বলে গাছপাথর। এরপর উলুক হাগরা বাগধারার অর্থ হচ্ছে তুচ্ছ ব্যক্তি। আমরা বলি না রাজায় রাজায় লড়াই, উলুক হাগরার প্রাণ যায়। বড়রা বড়রা ঝগড়া করলে খুব সাধারণ মানুষ এটা শিকার হয়, ভিকটিম হয়। এরপরে বাগর্থ। বাগর্থ মানে শব্দের অর্থের পরিবর্তন হয়ে যাওয়া। যেমন আমরা জানি শব্দের অর্থ 2 রকম, বাচ্চার্থ আর লক্ষ্যার্থ। বাচ্চার্থ মানে হচ্ছে সরাসরি অর্থ, আর এটা হলো গিয়ে টার্গেটেড মিনিং, যে অর্থ তুমি বোঝাইতে চাচ্ছ। হ্যাঁ, আমি এটাকে ইংলিশে বলি তাহলে বুঝবা, টার্গেটেড মিনিং। যেমন আমি বললাম যে আমার মাথা ব্যথা হচ্ছে, তাই এখানে বাচ্চার তো সরাসরি অর্থ, আমি এখানে মাথা বলতে মাথাকেই বুঝাইছি। ওকে, আবার ধরো আমি বললাম তিনি এই গ্রামের মাথা, আমি এখানে মাথা মানে কি বুঝাইছি? সম্মানী মানুষ। তাহলে আমি কিন্তু এখানে অ্যাজ ইউজুয়াল আমার কেল্লা মাথা বোঝানোর জন্য বলিনি, এই মাথা মানে সম্মানী। দিস ইজ টার্গেটেড মিনিং। তো লক্ষ্যার্থ মানে আমি যেটা বোঝাতে চাই, স্বাভাবিক অর্থের বাইরে যেটা। সুতরাং এটা হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড আবিধানিক অর্থ, এটা হচ্ছে টার্গেটেড মিনিং। একটা শব্দের 2 রকমের অর্থ হয়, এটাই মূলত বাগ অর্থ। সেটার অনেকগুলো সিস্টেম আছে। অর্থ প্রসার মানে হচ্ছে আগে এটা দ্বারা কম কিছু বুঝাইতো, এখন বৃহত্তর অর্থে বোঝায়। যেমন অঞ্চল দ্বারা একসময় শাড়ির আঁচল বুঝাইতো, আর এখন একটা এলাকাকে বোঝায়। শাড়ির যে আঁচল এটা বোঝাইতো একসময় অঞ্চল, অঞ্চল থেকে আঁচল, বাট এখন অঞ্চল মানে একটা রিজিয়ন, তাহলে অর্থটা বাড়ছে, এটা নাম অর্থ প্রসার। বিপরীত অর্থের সংকোচ বোঝাইতো বেশি, এখন কম। যেমন আগে মৃগ দ্বারা সকল পশুকে বুঝাইতো, এখন মৃগ বললে শুধু হরিণকে বোঝায়, তাহলে কমে গেছে। অর্থের উন্নতি, আগে বুঝাইতো খারাপ, এখন বোঝায় ভালো। যেমন অপরূপ, এই অপ শব্দটা দিয়ে নেগেটিভ বোঝায় তোমরা জানো, যেমন অপকর্ম, অপমান, কিন্তু অপরূপ শব্দটা পজিটিভ হয়ে গেছে, এটা হলো উন্নতি, খারাপ থেকে ভালো হয়ে গেছে। আর একটা অর্থের অবনতি, ছিল ভালো হয়ে গেছে খারাপ। যেমন জ্যাঠামি
বাবার বড় ভাই যে চাচা তারে বলা হয় জ্যাঠা। এখন কেউ যদি এমন হয় বয়সে কম কিন্তু পাকনামি করে, আমরা তারা বলি জ্যাঠামি। বুঝতে পারছো? আসলে জিনিসটা ভালো, জেঠার ভাব, কিন্তু পাকনামি বোঝানোর জন্য আমরা বলি সে জ্যাঠামি করছে। তাহলে ছিল ভালো হয়ে গেছে খারাপ, এটা নাম অবনতি। এবারে অর্থ বদল, একেবারেই মনে করো উন্নতি অবনতির ধারে কাছে নাই, ছিল একরকম হয়ে গেছে আরেক রকম। যেমন গবাক্ষ, এই গবাক্ষ শব্দটা আসছে হচ্ছে গো যোগ অক্ষ সমান সমান হয়েছে গবাক্ষ। কারণ গবাক্ষ শব্দের শাব্দিক অর্থ গরুর চোখ, গো মানে তো গরু, অক্ষ মানে চোখ, কিন্তু গবাক্ষর অর্থ বদল হয়ে এখন হয়ে গেছে জানালা, বাতায়ন। তো কই গরুর চোখ আর কই জানালা, এর নাম অর্থের বদল। তো এখানে আমরা দেখলাম বাক্যে কিভাবে অর্থ পরিবর্তন হয়। উক্তি হিসাবে রবীন্দ্রনাথের কথা মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এখানে উক্তি। আর প্রতিশ্রুতি অর্থে তোমাকে আমি কথা দিলাম, মানে আমি প্রমিস করেছি। তিরস্কার অর্থে স্যারের কাছে কথা শুনলাম, মানে বকা শুনছি। প্রসঙ্গক্রমে কথায় কথায় নামটা আসছে, মানে রিলিভেন্টলি আসছে। তর্ক, দেখো তার সাথে আমার এইভাবে অনেক কথা হয়েছে, মানে অনেক তর্ক করেছি। প্রস্তাব, তোমার কথায় আমি রাজি আছি। তাহলে কথা কথার 1 2 3 4 5 6, এই কথা শব্দের 6 রকমের অর্থ হয়েছে। এটাই বাগ অর্থ। একটা শব্দকে মাল্টি অর্থে ব্যবহার করা যায়। এটা মুখস্থের টপিক, স্রেফ মুখস্থ করবা। এখানে এখানে ছিল কথা, এখানে আছে কান, এখানে কাঁচা, চোখ, পাকা, মাথা, মাটি ইত্যাদি। ছোটবেলায় পড়ছো ওইটাই এটা। এবারে তাতো শব্দের অর্থ কি? তাতো হচ্ছে হাই তাতো উচিত কি তব এ কাজ, বিভীষণপতি মেঘনাথ থেকে আসছে। তাতো মানে হচ্ছে চাচা। রোনাজারি শব্দের অর্থ কান্না করা বা হাহাকার করা, অনেক চিৎকার করা, তবে হাহাকার থেকে কান্নাটা বেশি যুক্তিযুক্ত। হাহাকার তো কোনো কিছু হারাই গেলেও হয়, আর কান্না মানে কান্না। কিরাত শব্দের অর্থ কি? কিরাত, কিরাত মানে হচ্ছে গিয়ে তোমার জাতিবিশেষ। এরপরে হচ্ছে সকাল সকাল এসো, সকাল সকাল কি অর্থে ব্যবহৃত হয়েছে? একটু তাড়াতাড়ি আইসো আর কি, ফার্স্ট আইসো। এরপর লিখিত প্রস্তুতি, কাজী নজরুলের আমার পথ থেকে যা যা লিখিত হইতে পারে ভাইয়া সমস্ত কিছু প্রশ্ন দেখো ব্যাখ্যা করে দিছি। এগুলো যেহেতু অলরেডি তোমার পড়াই ফেলছি, এই কনসেপ্ট তোমার দিয়ে দিছি, সো আশা করি কনসেপ্টের আলোকে তুমি লিখে দিয়ে আসতে পারবা। বিদ্রোহ কবিতা তো পুরো কবিতায় ব্যাখ্যা করে দিলাম, এমন কোন লাইন তো বাদ দিলাম না যে ভাইয়া ব্যাখ্যা করিনি, তাই না? কোন কাব্যগ্রন্থ থেকে গেছে? অগ্নিবীণা থেকে গেছে। তো যেহেতু সব ব্যাখ্যা করছি, কোনো কিছু বাদ দিই নেই। এই যেমন ধরো আমি ধূর্যটি আলোকেশে ঝড়কাল বৈশাখের ব্যাখ্যা দিলা, বা আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ, বা যদি বলে 2টা পৌরাণিক চরিত্র লিখো। সুতরাং যেহেতু ব্যাখ্যা দিয়ে দিছি কবিতা হিসাবে, এগুলো তোমার কোনো কিছু মানে টাফ হওয়ার কথা না, ব্যাকরণ আলোচনা করেই দিলাম। তো এই ছিল কথা। সমস্ত আলোচনার আমরা শেষ পর্যায়ে আসছি। ভাইয়ের কাছে তোমাদের যদি কোনো বার্নিং কোশ্চেন থাকে আমাকে করতে পারো, আমরা এখন শেষ করব। খুব বার্নিং কোশ্চেন থাকলে প্রশ্ন করতে পারো। মননশীল প্রশ্ন বলতে কি বোঝায় রাফি? মননশীল প্রশ্ন হচ্ছে চিন্তা উদ্দীপক প্রশ্ন, একটু চিন্তার গভীরে গিয়ে তার উত্তর দিতে হয়। স্বাভাবিক ব্যাখ্যামূলক প্রশ্নের থেকে অর্থগত দিক থেকে আর একটু গভীর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমন প্রশ্ন আসে, এটাকে আমরা বলেছি মননশীল প্রশ্ন। ক আর খ একসাথে কিভাবে প্রিপারেশন নেবো ভাইয়া? তুমি ক কর মতো করে পড়ো সায়েন্সের গুলো, তোমার ইংরেজি তো হয়েই যাচ্ছে কত এজ ইউজাল, বাংলাটার জিকেটা পড়া লাগতেছে, বাংলা করে দিচ্ছি, জিকেটা অতিরিক্ত পড়বা, কিছু করার নাই। একটা বিকল্প অপশন হাতে রাখতে পারো। ভাই পোলটা দিয়ে দেন, ঠিক 36 সেকেন্ড পরে, তোমরা তো 36-35 সেকেন্ডের মতো টাইম পাবা ভার্সিটি এডমিশন টেস্টে, 36 সেকেন্ড পরে এটা অফ করে দিবেন। এরপরে হচ্ছে ভাই আপনাকে মিস করে ভুল হলে ক্ষমা করে দিন। হ্যাঁ ক্ষমা করে দিছি, সমস্যা নাই। আর কোনো প্রশ্ন? আর কার কি প্রশ্ন আছে বলো? জিকে এর জন্য কোন বইটা বেস্ট? আমাদের উদ্ভাসের বই দেখো কালেকশন করতে পারলে, যদি গতবারের বইটাও নিতে পারো, একটা বই পড়লে হয়ে যাওয়ার কথা। আর কোনো প্রশ্ন? উদ্ভাসের বই দেয় না তো, না দিলে আমি কি করবো ভাই? সেক্ষেত্রে বাজারে যে বইটা সব থেকে বেশি চলে, প্রচলিত, এরকম একটা বই কিনে পড়তে পারো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।